চারটি এমন মেশিন এখন দেখবেন যে মেশিনগুলি রান্নার কাজে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে। সঙ্গে একটি মেশিন তো সম্পূর্ণভাবে রান্না করে দেবে। সাথে এই রেলওয়ে ট্রাকটিকে দেখুন, চায়নার একমাত্র এমন রেলওয়ে ট্রাক যেটি 1 মিনিটের মধ্যে এদিক থেকে ওদিক হয়ে ট্রেনের যাওয়ার পথ তৈরি করে দেয়। আর সাথে বেশ কিছু এমন জিনিস যেগুলি আপনাকে অবাক করবে। সাথে সত্যি কি মুরগিকে হিপনোটাইজ করা যায়? আর যদি করা যায় তাহলে কিভাবে? সঙ্গে মুরগি কেন হিপনোটাইজ হয়? আর সাথে এখানে গরুটিকে হেলিকপ্টারে করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে গাড়িতে করেও নিয়ে যাওয়া যেত। তাহলে এই হেলিকপ্টারের সাহায্য কেন নেওয়া হচ্ছে? একই সঙ্গে প্রতিনিয়ত ম্যাগি খেলে আমাদের শরীরের ওপর কি প্রভাব পড়ে, চলুন জানি পরপর। সবার প্রথমে চারটি মেশিন যেগুলিকে রান্নার কাজে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে, আর একটিকে তো সম্পূর্ণভাবে রান্না করে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। সবার প্রথমে এই মেশিনটি বিদেশের বেশ কিছু রেস্টুরেন্টে শেফেদের জায়গায় এই মেশিনটিকে রাখা হয়েছে। যেমন খাবার কেউ চাইবে এই মেশিনটি সেরকম খাবার তৈরি করে দিতে পারবে। এরপর এই মেশিনটি অথবা এই রোবটটি রেস্টুরেন্টে কিমা তৈরির কাজ করে। এই রোবটটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ কিমা তৈরি করে দিতে পারে এই মেশিন। এরপর এই মেশিনটি অল্প সময়ের মধ্যে গোটা চিকেনকে সঠিক সাইজে কেটে দেয়। তারপর এখানে আলুর খোসা ছাড়ানো মেশিন, দুই দিক থেকে দ্বিগুণ স্পিডে কাজ করছে মেশিনটি। যেখানে প্রচুর পরিমাণে খাবার তৈরি করা হয় সেখানে এই মেশিনগুলির সাহায্য নেওয়া হয়। এরপর এখানে মাছ ধরার এই টেকনিকটি সম্পর্কে জানেন? মাছেদের দিক থেকে বিচার করলে এটি সবচেয়ে প্যাথেটিক পদ্ধতি। বাস্তবে এরকম ভাবে মাছ ধরাকে ইলেকট্রো ফিশিং টেকনিক বলা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে জেলেরা নয়, বরং বায়োলজিস্টরা এই টেকনিক ফলো করে মাছ ধরে। যখন এনাদের মাছেদের ওপর স্টাডি করতে হয় তখন এনারা এভাবে ইলেকট্রিক শক দেয় মাছেদের ওপর। ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র এনাদের এই বোটে লাগানো থাকে, আর তারপর যখন শক দেওয়ার প্রয়োজন হয় তখন বোটে লাগানো বাটন প্রেস করা হয় আর জলে ইলেকট্রিক ওয়েভ যায়। এরপর মাছেরা লাফাতে থাকে। তবে এক্ষেত্রে মাছেরা মারা যায় না, ইলেকট্রিক ওয়েভের পরিমাণ খুব কম থাকে, আর তাই মাছ খুব কম সময়ের জন্য সেন্সলেস হয়ে যায়। এরপর কিছু মুহূর্ত পর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এরপর এই রেলওয়ে ট্রাকটিকে দেখুন, চায়নার একমাত্র এমন রেলওয়ে ট্রাক যেটি 1 মিনিটের মধ্যে এদিক থেকে ওদিক গিয়ে ট্রেনের যাওয়ার পথ তৈরি করে দেয়। এরপর এই দেওয়ালটিকে দেখুন, অদৃশ্য দেওয়ালও বলা যেতে পারে এই দেওয়ালটিকে। চায়নাতে একটি পার্কে মানুষকে অবাক করার জন্য এই দেওয়াল তৈরি করা হয়েছে। এরপর আমেরিকার এই মিউজিয়ামটি, যেখানে একটি শার্ক রাখা আছে, এআই শার্ক। অ্যাকোয়ারিয়ামের মধ্যে ঘুরতে থাকে এই শার্ক, আর যখন কেউ এসে অ্যাকোয়ারিয়ামে টাচ করে তখন শার্কটি তাদের উপর অ্যাটাক করে দেয়। আর আগে থেকে গ্লাস ভাঙার এফেক্ট সেট করা থাকে। এখানে আগে যদি কেউ না জানে তাহলে যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে। ভয় পাওয়ার মতো আরও একটি বিষয় আছে আমেরিকাতে। ক্যামেরাতে রেকর্ড না হয়ে গেলে কেউ হয়তোবা বিশ্বাসই করতো না। এখানে রাস্তায় চোর নয়, বরং চোরদের পুরো টিম ঘুরতে থাকে, যেখানে একজনকে টার্গেট করে তারা, আর তাকে মাঝখানে রেখে তার চারপাশে ভিড় জমিয়ে ব্যাগে রাখা সমস্ত জিনিসপত্র নিয়ে নেয়। তারপর যে যার মতো এদিক ওদিক চলে যায়। এরপর এখানে সত্যিই কি মুরগিকে হিপনোটাইজ করা যায়? আর যদি যায় তাহলে কিভাবে? সঙ্গে কেন মুরগি হিপনোটাইজ হয়, চলুন জানি। যদি কখনো কোনো মুরগির সামনে থেকে সোজা লাইন টানা হয় তাহলে কিছু সময়ের জন্য মুরগি হিপনোটাইজ হয়ে যায়। যে কোনো মুরগির ক্ষেত্রে এটা ঘটতে দেখা যায়। মুরগির মাথাটিকে মাটির কাছাকাছি এনে চোখের সামনে থেকে একটি সোজা লাইন টানার সঙ্গে সঙ্গে মুরগি হিপনোটাইজ হয়ে যায়। এর কারণ এরকমটা করা হলে মুরগি ভাবতে থাকে তাদের সঙ্গে কোনো বড় বিপদ ঘটতে চলেছে, আর এটা ভেবে তারা শক পায়। পশু পাখিদের শক পাওয়ার এই বিষয়টিকে টোনিক ইমোবিলিটি বলা হয়। এরপর আপনি কি জানেন যে চায়না এবং থাইল্যান্ডের মানুষ কুমির প্রতিপালন করছে প্রচুর পরিমাণে? কেন এমনটা করছে যদি এটা প্রশ্ন করা হয়, আপনার উত্তর হয়তোবা হতে পারে মাংসের জন্য। কিন্তু মাংস ছাড়াও আরও একটি কারণ রয়েছে যে জন্য এখানকার মানুষ কুমির প্রতিপালন করছে। সাধারণত কুমির অত্যন্ত অ্যাগ্রেসিভ প্রাণী, এদের প্রতিপালন করা ঝুঁকিপূর্ণ কাজ। কিন্তু চায়না এবং থাইল্যান্ডের মানুষ হাজার হাজার কুমির প্রতিপালন করে চলেছে আর কোটি কোটি টাকা উপার্জন করে চলেছে। প্রথমত এনারা কুমিরের মাংস মার্কেটে বিক্রি করছে, আর সঙ্গে সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটি সেটি হলো কুমিরের চামড়া। এটিই প্রধান কারণ যে জন্য তারা কুমির প্রতিপালন করে। ইন্টারন্যাশনাল মার্কেটে কুমিরের চামড়ার মূল্য অনেক বেশি হয়, কারণ কুমিরের চামড়া থেকে হ্যান্ডব্যাগ তৈরি হয়, জুতো তৈরি হয়, বেল্ট তৈরি হয়, যার মধ্যে হ্যান্ডব্যাগের দাম এত বেশি যে আপনি নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এরপর এখানে বলতে পারবেন এখানে কি হচ্ছে?
ফায়ার ফাইটার আগুন নেভানোর জন্য জল স্প্রে করছে। একবারে এই ফায়ার ফাইটার এত পরিমাণে জল স্প্রে করে যে যদি কখনো অল্প উচ্চতা থেকে এই জল কোনো গাড়ির ওপর স্প্রে করা হয় তাহলে গাড়ির স্ট্রাকচার পাল্টে যাবে। এমনিতে তো ফায়ার ফাইটার ভিন্ন ভিন্ন পদ্ধতিতে জল স্প্রে করে, তবে এটি সবচেয়ে পাওয়ারফুল পদ্ধতি। 12 থেকে 15,000 লিটার জল স্প্রে করতে পারে এই ফায়ার ফাইটার। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলো ফায়ার ফাইটারে জল ভর্তি করা। ট্যাঙ্কারে জল ভর্তি করার প্রয়োজন পড়ে এক্ষেত্রে। ফায়ার ফাইটারকে খুব সাবধানে বড় কোনো নদী অথবা সমুদ্রের ওপর দিয়ে নিয়ে যাওয়া হয় ওপরের স্তরকে ছুঁয়ে, যার ফলে এর নিচে থাকা ছিদ্রের মধ্যে দিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার লিটার জল ভর্তি হয়। আর অবশেষে এত পরিমাণে জল সেখানে নিয়ে যাওয়া হয় যেখানে দুর্ঘটনা ঘটেছে। তারপর ফায়ার ফাইটার খুব সহজেই আগুন নিভিয়ে দেওয়ার কাজ করে। এরপর এখানে এই যে জবগুলিকে দেখছেন, প্রথমবার দেখে এই জবগুলিকে ভালোবেসে ফেলে বেশিরভাগ মানুষ। সবার প্রথমে এই জবটি করার জন্য ঠান্ডা এলাকাতে যেতে হয়। এখানে কাজ শুধুমাত্র বসে বসে লবণ ফেলা। আপনার হয়তোবা মনে হতে পারে কেন লবণ ফেলা হচ্ছে। আসলে রোডে লবণ ফেললে রোডে থাকা বরফ গলে জল হয়ে যায়, এরপর এখান দিয়ে অনায়াসে গাড়ি যাতায়াত করতে পারে। তারপর এই জবটি এখানে সাবানকে সোজা লাইনে রাখতে হয়। কাজ শুধুমাত্র এটুকু। এক্ষেত্রে স্যালারির বিষয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা হয় না। এরপর এই জবটি এয়ারপোর্টে সুটকেসের সামনে পিলো ধরতে হয়। এটি এয়ারপোর্টের খুব সহজ একটি জব। সবার শেষে এই জবটি কনভেয়ার বেল্টের ওপর দিয়ে এগিয়ে আসা বক্সগুলিকে সোজা করে রাখতে হয় এই জবটিতে, যা অত্যন্ত সহজ একটি জব, সঙ্গে বহু মানুষের পছন্দের জব। এরপর এখানে সমুদ্রের মাঝখানে থাকা এই জিনিস আসলে কি? আর কেউ কেউ বলে এগুলি সমুদ্রের ওপর সম্পূর্ণভাবে ভেসে থাকে। সত্যিই কি তাই? এত বড় স্ট্রাকচার কিভাবে ভেসে থাকা সম্ভব? চলুন জানি একে একে। আসলে একে বলা হয় অয়েল রিগ অথবা অয়েল প্ল্যাটফর্ম। ধাতুর তৈরি হয় এই স্ট্রাকচার, আর সমুদ্রের নিচ থেকে খনিজ তেল তোলার কাজ করে, যা পরবর্তীতে পেট্রোল অথবা ডিজেল হিসাবে আমাদের কাছে পৌঁছায়। এবার ভাসমান থাকার বিষয়টি। অয়েল রিগ অথবা অয়েল প্ল্যাটফর্মের বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে, যার মধ্যে কিছু অয়েল রিগের প্ল্যাটফর্ম ফিক্সড অবস্থায় পাওয়া যায়, আর কিছু অয়েল রিগের প্ল্যাটফর্ম থাকে ভাসমান অবস্থাতে। যেখানে সমুদ্র তলের উচ্চতা কম সেখানে ফিক্স প্ল্যাটফর্ম থাকে, আর যেখানে সমুদ্রের গভীরতা বেশি হয়, ঢেউ অনেক বেশি থাকে, সেখানে ফ্লোটিং প্ল্যাটফর্ম পাওয়া যায়। আর এগুলিকে জুড়ে রাখার জন্য অ্যাঙ্কার ব্যবহার করতে হয়। এদিকে এখানে যে সমস্ত মানুষ কাজ করে তারা অত্যন্ত সাহসিকতার পরিচয় দেয়, সঙ্গে অনেক বেশি পরিশ্রম করতে হয় এই ওয়ার্কারদের। এখানে চারদিকে ভারী ভারী লোহার যন্ত্রপাতি থাকে, এজন্য সমুদ্রের বড় বড় ঢেউ এলে এনাদের এই লোহার সঙ্গে আঘাত লাগার সম্ভাবনা বেড়ে যায়। এদিকে শীত, গ্রীষ্ম, বর্ষা, দিন অথবা রাত যে কোনো সময়তে এনাদের জলে নামতে হয় আর নিজেদের কাজ সম্পূর্ণভাবে করতে হয়। এবার এই যে জায়গাটি, এটি আমেরিকার মাউন্ট ওয়াশিংটন। এরকম ভয়ানক আবহাওয়ার জন্য মানুষ এই জায়গা থেকে দূরে থাকতে পছন্দ করে। খারাপ আবহাওয়ার জন্য এই জায়গাটির নামে ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। এখানে হাওয়ার স্পিড এত বেশি থাকে যে স্বাভাবিক স্পিডের থেকে এখানকার হাওয়ার স্পিডের অনেক পার্থক্য রয়েছে। যেখানে নর্মাল সময়তে যে হাওয়া বয় তার স্পিড থাকে 8 কিলোমিটার পার আওয়ার, আর 40 কিলোমিটার পার আওয়ার স্পিডের হাওয়াতে চেয়ার উড়ে যেতে পারে। সঙ্গে 72 কিলোমিটার পার আওয়ার স্পিডের হাওয়াতে গাছপালা উপড়ে যায়, আর 88 কিলোমিটার পার আওয়ার স্পিডের হাওয়াতে ছোট ছোট ঘর উড়ে যেতে থাকে। কিন্তু এখানে যে হাওয়া বয় সেই হাওয়ার স্পিড থাকে 200 কিলোমিটার পার আওয়ার, আর 372 কিলোমিটার পার আওয়ার স্পিড তো কল্পনাই করা যায় না। সাল 1996 সাল পর্যন্ত এখানে এরকম হাওয়ার স্পিড রেকর্ড করা হয়েছিল, আর এজন্য এই জায়গাটির নামে এখনো পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। এরপর এখানে গরুটিকে হেলিকপ্টারে করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বলতে পারবেন? যেখানে গাড়িতে করেও তো নিয়ে যাওয়া যেত। সঙ্গে লোহার কোনো জিনিসকে অল্প দিনের জন্য বাইরে রেখে দিলে জং লেগে যায়, কিন্তু রেলওয়ে ট্রাকে অথবা রেল লাইনে কেন সহজে জং লাগে না? যেখানে রেল লাইন 24 ঘন্টা জল, বরফ অথবা জলীয় বাষ্পের সংস্পর্শে থাকে। তাহলে আসলে রেলওয়ে ট্রাক তৈরির সময়তে লোহা অথবা স্টিলের সঙ্গে 10% ম্যাঙ্গানিজ মেশানো হয়, যে ম্যাঙ্গানিজ এবং স্টিলের জন্য রেলওয়ে ট্রাকে সহজে জং লাগে না। এবার হেলিকপ্টারে করে
গরু নিয়ে যাওয়ার বিষয়টি, যেখানে খুব সহজে গাড়িতে করে নিয়ে যাওয়া যেত। আসলে পাহাড়ি এলাকাতে কখনো কখনো এমনটা হয় যখন ঘাস খাওয়ার সময় গরুর পায়ে আঘাত লেগে যায়, আর পাহাড়ের যে সমস্ত জায়গাতে গাড়ি চলাচল করতে পারে না সেখানে হেলিকপ্টারের সাহায্য নিতে হয় গরুগুলিকে আশপাশের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর জন্য। এবার এই জিনিসটিকে দেখুন, মহাকাশে মানুষ ভেসে থাকে এটা আমরা জানি, কিন্তু একটি এমন জিনিস আছে যার সাহায্যে পৃথিবীতে মাটির কাছাকাছি থেকে ভেসে থাকা সম্ভব। মেশিনটির নাম ভার্টিক্যাল উইন্ড টানেল। এটিকে তাদের জন্য তৈরি করা হয়েছে যারা স্কাই ডাইভিং করতে চায় কিন্তু মহাকাশে অথবা বেশি উচ্চতায় যেতে ভয় পায়। এবার প্রশ্ন, এই মেশিনটি কিভাবে কাজ করে? আসলে এই মেশিনটি থেকে 130 কিলোমিটার পার আওয়ার থেকে শুরু করে 300 কিলোমিটার পার আওয়ার স্পিডে হাওয়া বেরিয়ে আসতে থাকে, আর যখন কেউ এই হাওয়ার সামনে আসে তখন হাওয়াতে ভাসতে থাকে। এক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণভাবে স্কাই ডাইভারদের মতো হয়। এরপর এই জিনিসটিকে দেখুন, এই জিনিসটি একটি ম্যাজিক্যাল জিনিস। কোনো জিনিস শুধুমাত্র কঠিন হয় আর তা না হলে শুধুমাত্র তরল হয়। শুধুমাত্র ছোঁয়ার উপর নির্ভর করে এই জিনিসটি কেমন হবে, আর এটিকে আপনি বাড়িতেও তৈরি করতে পারবেন। এই জিনিসটির নাম হলো নন নিউটনিয়ান ফ্লুইড। একে অবলিকও বলা হয়। জোরের সঙ্গে এই ফ্লুইডে আঘাত করলে এটি কঠিন জিনিসের মতো হয়ে যায়, আর হালকাভাবে ছুলে এটি তরলের মতো আচরণ করে। যেমনটা দেখা যাচ্ছে, যখন এই ফ্লুইডের ওপর এখানে থাকা স্টুডেন্টরা জোরের সঙ্গে আঘাত করছে তখন একটি শক্ত জিনিসের মতো হয়ে যাচ্ছে, আর হালকাভাবে ছুলে এটিকে তরলের মতো দেখাচ্ছে। এই জিনিসটিকে বাড়িতে বানানো সম্ভব। এজন্য লাগবে শুধুমাত্র কর্নস্টার্চ। 1 কেজি কর্নস্টার্চে 2 লিটার জল মিক্স করতে হবে, আর তারপর দেখা যাবে এরকম একটি ফ্লুইড তৈরি হয়ে গেছে। এরপর এখানে কি হচ্ছে বলতে পারবেন? এতটা দ্রুততার সঙ্গে লোহার মোটা চেনকে কেন সমুদ্রের মধ্যে ফেলা হচ্ছে? আসলে যখন কোনো জাহাজকে হঠাৎ থামানোর প্রয়োজন পড়ে অথবা জাহাজের ব্রেক কাজ করা বন্ধ করে দেয় তখন এই পদ্ধতি বেছে নেওয়া হয়। এই চেনের সামনে থাকে একটি মোটা অ্যাঙ্কার যার ওজন থাকে 20 থেকে 25 টনের কাছাকাছি, আর চেনের ওজন সমেত এর ওজন হয়ে যায় 100 টনের কাছাকাছি। এজন্য চেন এবং অ্যাঙ্কারকে একসঙ্গে জলে ফেলার সঙ্গে সঙ্গে জাহাজের গতি কমে আসতে থাকে, আর অ্যাঙ্কার সমুদ্রের তলদেশে পৌঁছে গেলে জাহাজ একেবারে থেমে যায়। তবে চেনের লক খোলার সময় ওয়ার্কারদের সাবধানে এবং সতর্কভাবে কাজ করতে হয়, কারণ চেনের সংস্পর্শে সেই সময়তে কেউ চলে আসা মানে ভয়ানক বিপদের মুখে পড়া। এরপর এখানে এরোপ্লেন থেকে লাল রঙের কি ফেলা হচ্ছে? বাস্তবে এই জিনিসটি কি আর কেন ফেলা হচ্ছে? সাধারণত বনের মধ্যে আগুন নেভানোর জন্য এরকম ফায়ার ফাইটার এরোপ্লেন ব্যবহার করা হয়, যে এরোপ্লেন গ্যালন গ্যালন জল স্প্রে করে আগুন নেভানোর কাজ করে। কিন্তু এক্ষেত্রে লাল লিকুইড প্লেন থেকে ফেলা হচ্ছে। বাস্তবে যা কেমিক্যাল, এর মধ্যে থাকে অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম ফসফেট, অ্যামোনিয়া সহ আরও বেশ কিছু কেমিক্যাল কম্পাউন্ড, আর তার মধ্যে থাকে 85% জল। জঙ্গলে যখন ভয়াবহ আগুন লেগে যায় আর ফায়ার ফাইটার এরোপ্লেন দিয়ে জল নেভানো সম্ভব হয় না, তখন এই পদ্ধতি অবলম্বন করা হয় আগুন নেভানোর জন্য। তবে সমস্ত রকম চেষ্টার শেষে এই লিকুইড ব্যবহার করা হয়, কারণ এই লিকুইডের জন্য খুব সহজেই বন্য প্রাণীদের মৃত্যু ঘটে যেতে পারে। সঙ্গে মানুষের জন্যও এই লিকুইড অত্যন্ত ক্ষতিকারক। এরপর বেশ কয়েকটি এমন জিনিস যেগুলি আপনাকে অবাক করবে। সবার প্রথমে ইনজেকশন দেওয়ার জন্য তৈরি এই অসাধারণ আবিষ্কার। বহু ক্ষেত্রে এমন হয় যখন ইনজেকশন দেওয়ার সময় ভেন্স খুঁজে পাওয়া যায় না, আর তাই বারবার করে স্কিনের মধ্যে সিরিঞ্জ পুশ করতে হয়। কিন্তু এই সমস্যার সমাধান করে দেবে এই আবিষ্কারটি। স্কিনের নিচে 15 mm ভেতরে থাকা ভেন্সকে স্পষ্টভাবে দেখা যায় এই এক্সরে লাইটের সাহায্যে। ব্লাড নেওয়া অথবা ওষুধ পুশ করা দুটিই সহজ করে দেবে এই আবিষ্কারটি। এরপর এই জায়গাতে সমস্ত ঘরবাড়ি খড় সহ দাহ্য জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, তাই যখন অত্যাধিক গরম পড়ে তখন প্রায়ই এখানে আগুন লেগে যায়। কিন্তু এই অটোমেটিক ওয়াটার জেটের ইনভেনশন খুব সহজেই এই সমস্যার সমাধান করে দেবে। এখানে থাকা বক্স অটোমেটিকভাবে ওপেন হয় আর অটোমেটিকভাবে এখানে জল স্প্রে করতে থাকে। সবার শেষে এটি বলতে পারবেন এটি কি? ব্রেন কোনো প্রাণীর? প্রথম নজরে দেখে এমনটা মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এটি এক ধরনের বিড়ালের মুখ। এই প্রজাতির বিড়ালের নাম স্পিনিক্স ক্যাট। এদের শরীরে একেবারে লোম থাকে না, এজন্য এদেরকে দেখতে একটু আলাদা হয়, আর কখনো কখনো তো বেশ বিস্ময়কর। এরপর এই জাহাজটিকে দেখুন,
এই জাহাজটি অন্য জাহাজের থেকে একটু আলাদা, আর কতটা আলাদা সেটা আপনি উপলব্ধি করবেন। এই জাহাজটির নাম ওয়ান্ডার অব দ্য সিজ, যা পৃথিবীর সেকেন্ড সবচেয়ে বড় ক্রুজ শিপ, বড় যাত্রীবাহী জাহাজ। ছুটি কাটানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয় এই জাহাজকে। এই জাহাজটি সম্পূর্ণভাবে একটি বড় শহরের মতো। বাইরের সাইড থেকে ছাড়া ভেতরের দিক থেকে দেখলে বোঝাই যাবে না যে এটি কোনো জাহাজ হতে পারে। এই জাহাজটি 18 তলা বিশিষ্ট, আর একসঙ্গে 9,000-এর বেশি মানুষ যাতায়াত করতে পারে এই জাহাজে করে। এখানে এত সুবিধা রয়েছে যে কোনো বড় শহরেও হয়তো বা থাকে না। এই জাহাজে 20টির বেশি রেস্টুরেন্ট আছে, সঙ্গে 4টির বেশি সুইমিং পুল আছে, ওয়াটার পার্ক আছে, জিপ লাইন আছে, সঙ্গে জাহাজের মধ্যে একাধিক পার্ক রয়েছে যেখানে বড় বড় গাছপালা আছে, সম্পূর্ণ আসল। আর জাহাজের ওপরের অংশে বড় খেলার মাঠও আছে, সাথে বাচ্চাদের জন্য পার্ক আছে। আর এই জাহাজটিকে এমনভাবে সাজানো হয়েছে যে দেখে মনে হবে এটি কোনো অনুষ্ঠান গৃহ অথবা লজের মতো। এরপর এই জায়গাটিকে দেখুন, গলফ অফ আলাস্কা। এখানে সমুদ্রের মাঝে দুটি সমুদ্রকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে মিশতে, কিন্তু এদের জল একে অপরের সঙ্গে মিশছে না। তবে যদি বোতলের মধ্যে নিয়ে এই দুই ভিন্ন ধরনের জল ঝাঁকানো হয় তাহলে কি মিশবে? চলুন জানি ধীরে ধীরে। প্রথমত, এখানে থাকা দুটি সমুদ্রের মধ্যে একটি হলো প্রশান্ত মহাসাগর অর্থাৎ প্যাসিফিক ওশান, আর অন্যটি আটলান্টিক ওশান। এবার এদের পেছনে কি কারণ রয়েছে যে জন্য এই দুই ধরনের জল একে অপরের সঙ্গে মেশে না? এক্ষেত্রে কিছু মানুষ সম্পূর্ণ বিষয়টিকে অলৌকিক মনে করে, আর কিছু মানুষ বৈজ্ঞানিক যুক্তি খুঁজে পায়। সায়েন্টিস্টদের মতে গলফ অফ আলাস্কা থেকে গ্লেশিয়ার গলে ঠান্ডা জল এখানে আসে, আর অপর দিকে থাকে গরম জল, যে জলের মধ্যে নদী দিয়ে বয়ে আসা মাটি থাকে, ক্লে থাকে, প্লাঙ্কটন থাকে, আর সঙ্গে সমুদ্রের নোনা জল থাকে। এইসবের জন্য এই জলের ঘনত্ব বেড়ে যায়। আর অপর পাশে থাকে ঠান্ডা জল আর কম ঘনত্বের জল। এজন্য তাপমাত্রা এবং ঘনত্বের পার্থক্যের জন্য এক সাইডের জল অন্য সাইডের জলের সঙ্গে মেশে না। আর বোতলের মধ্যে নিয়ে মেশানোর চেষ্টা করলে এরকম অদ্ভুত দৃশ্য সামনে এসেছে। এরপর ম্যাগির বিষয়টি। ম্যাগি তো অত্যন্ত টেস্টি খাবারের মধ্যে একটি, এমনটাই মানে যারা ম্যাগি পছন্দ করে। কিন্তু এই ম্যাগি আমাদের শরীরের জন্য ঠিক কতটা ভালো? ম্যাগির মধ্যে এমন উপাদান পাওয়া যায় যা আমাদের শরীরের ক্ষতি করে, যার মধ্যে একটি হলো MSG, মনোসোডিয়াম গ্লুটামেট। ম্যাগির স্বাদ বাড়ানোর জন্য ম্যাগির মধ্যে এই মনোসোডিয়াম গ্লুটামেট মেশানো হয়, আর এই উপাদানটি বাচ্চাদের শরীরের সঙ্গে গর্ভাবস্থায় ভ্রূণের ক্ষতি করে। সঙ্গে বেশিরভাগ মাত্রায় এই ম্যাগি খেলে শরীর ডিহাইড্রেট হয়ে যায়, বারবার জল পিপাসা পায়, সঙ্গে ডাইজেশনের সমস্যা দেখা দেয়। তবে এক্ষেত্রে কম পরিমাণে খেলে হয়তোবা তেমন কোনো ক্ষতি হয় না। সবার শেষে বেশ কিছু অসাধারণ বিষয় যেগুলি আপনার মন ভালো করে দেবে। সবার প্রথমে শুইডার মেশিন। বড় সাইজের কোনো বুলেটকে যদি শুইডার মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? চলুন জানি। সাধারণত শুইডার মেশিন এমন মেশিন যার মধ্যে যাই দেওয়া হোক না কেন, এই শুইডার মেশিন সেই জিনিসকে একেবারে চ্যাপ্টা বানিয়ে দেয়। যেমন স্টিলের এই প্লেটটির ক্ষেত্রে দেখা গেছে, যখন শুইডার মেশিনের মধ্যে এই প্লেটটি দিয়ে দেওয়া হয় তখন প্লেটটি কাগজের মতো দুমড়ে মুচড়ে যায়। এরপর যখন বুলেটকে শুইডার মেশিনের মধ্যে দেওয়া হয় তখন একটু ভেতরে যাওয়ার পর বুলেটটি ব্লাস্ট হয়ে যায়। এরপর হাইড্রোলিক মেশিন অত্যন্ত পাওয়ারফুল। এই মেশিনের নিচে যাই রাখা হোক না কেন সেটি চ্যাপ্টা হয়ে যায়। এরকম অবস্থাতে যখন একটি আয়রন বলকে এই হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হলো তখন দেখুন হাইড্রোলিক প্রেসটি এই আয়রন বলটিকেও চ্যাপ্টা বানিয়ে দিল। সবার শেষে এই হাইড্রোলিক প্রেসের নিচেই যখন আর্মি হেলমেট এবং বাইকের হেলমেট রাখা হলো তখন কোন হেলমেটটি কতটা প্রেসার নিতে পারলো? বাইকওয়ালা হেলমেটটি হাইড্রোলিক প্রেসের নিচে রেখে মেশিন চালু করা হলে দেখা যায় 1800 কেজি ওয়েট নেওয়ার পর হেলমেটটি দুমড়ে মুচড়ে যায়। এরপর আর্মি হেলমেটটিকে যখন এই হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হয় তখন প্রেসার দেওয়ার পর যা দেখা যায় তা সকলকে অবাক করে। 10,000 কেজির বেশি ওয়েট নিতে পারলো এই আর্মি হেলমেটটি।